দেখো, আজ আমি তোমাদের ক্লাস 10-এর অসুখী একজন কবিতাটি আমি এমনি তোমাদের বিষয় সংক্ষেপ এবং কবিতাটির বিষয়বস্তু বুঝিয়ে দেবে এমনভাবে যাতে তোমাদের জলের মতো সুবিধা হয়ে যাবে এবং তোমাদের এই সম্পর্কে আর কোনো মনে হয় অসুবিধা হবে না। যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে, একদম তোমরা দেখবে আর কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তোমরা লাইন ধরে ধরে কবিতাটা সামনে একটু বইটা নিয়ে বসবে, আর আমি বিষয় সংক্ষেপগুলো আমি ঠিকঠাক করে বুঝিয়ে দেব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, তোমাদের আর মাধ্যমিক পরীক্ষায় এইটা আর অসুবিধা থাকবে না কবিতাটি সম্পর্কে। তোমরা একটু বইটা সামনে নিয়ে দেখবে। অসুখী একজন কবিতাটি আগে একটু পূর্বসূত্র বলে নেই। এটা কে লিখেছেন? পাবলো নেরুদা লিখেছিলেন। উনি হচ্ছে স্প্যানিশ ভাষায় লিখেছিলেন কবিতাটি। আর কবিতাটি এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তীকালে এটা ইংরেজিতে অনুদিত হয় দ্য আনহ্যাপি ওয়ান নাম দিয়ে। আর নবারুণ ভট্টাচার্য তিনি হচ্ছে অনুবাদ করেন অসুখী একজন নামে। তো বিষয় সংক্ষেপটা তোমরা একটু ভালো করে দেখে নাও, শুনে নাও আর কি। ভালো করে শুনলে অনেক দেখবে মনে থাকে, পরিষ্কার ভাষায় শুনে নাও। এখানে প্রিয়জনকে আমরা দেখলাম কবিতাটাতে অপেক্ষায় রেখে মানুষটি চলে গেল অনেক দূরে। যাওয়ার আগে মানুষটা তার প্রিয় মানুষটাকে কি বলেছিল? কথা দিয়েছিল অপেক্ষা শেষ হলে সে ফিরে আসবে। কিন্তু দেখা যায় যে মানুষটি আর কখনো ফিরে আসবে না। এখানে একটা সত্য দেখা যায় কবিতাটিতে। বিদায়ের পর কেটে গেল অনেকটা বছর, দিনের পর দিন, সপ্তাহ, এভাবে বছর কেটে গেল। ক্রমশ চলে যাওয়া মানুষটির স্মৃতি আস্তে আস্তে কী হতে থাকলো? ধূসর হয়ে থাকলো। বৃষ্টি এসে ধুয়ে দিল সেই পায়ের চিহ্ন। কারণ যে মানুষটি চলে গেল, আমরা কোনো মানুষ বা কেউ চলে গেলে পায়ের যে চিহ্ন থাকে, সেই চিহ্নগুলো বৃষ্টিতে একসময় কী দিল? ধুয়ে দিল। আর যে রাস্তা ধরেছিল তার যাতায়াত, সেখানে ব্যবহার না হওয়ার ফলে কিসের জন্ম নিয়েছিল? ঘাসের। কারণ আমরা যেখান দিয়ে চলাচল না করি বা পাড়া দীর্ঘদিন না পড়লে পরে সেখানটাতে কি হয়? ঘাস জন্ম নেয়, আগাছা জন্ম নেয়। সেরকমই এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি। চলাচলের পথ থেকেও নিশ্চিহ্ন ছিল মানুষটির পদচিহ্ন, মানে পায়ের চিহ্ন। পাথর যেমন পাহাড়ের উপর থেকে খুব দ্রুত নেমে আসে নিচের দিকে, তেমনি বছরগুলো মনে হয় অপেক্ষমানা মেয়েটির, মানে অপেক্ষা করে আছে যে মেয়েটি, তার জীবনের উপর দিয়ে যেন নেমে গেল বছরগুলো পাথরের মতো করে, একটার পর একটা। উপর থেকে যেরকম পাথর গড়িয়ে পড়ে সেই রকম। সময় পেরিয়ে যেতে থাকলো নদীর স্রোতের মতো। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সেরকম সময়ও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। এখানে সে কথাই বলা হয়েছে। এরপরে কি এলো? ভীষণ একটা যুদ্ধ এলো। যুদ্ধের ভয়াবহতা, এমনই অবস্থা, মানে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো। আগ্নেয়গিরি থেকে যেমন গরম লাভা বের হয়, সেরকমভাবে যুদ্ধের ভয়াবহতাকে এখানে তুলনা করা হয়েছে। আর মানুষের উপর নিপীড়ন, অত্যাচার, এগুলো নামিয়ে আনলো আগ্নেয়গিরির মতো। নিরপরাধ শিশু, শিশুরা তো কোনো অপরাধ করে না, নিরাপদ আশ্রয়, তারপরে বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেল। কিন্তু যে মেয়েটি অপেক্ষায় ছিল তার মৃত্যু হলো না। তার যন্ত্রণা সহ্য করার জন্যই মনে হয় কবি বলেছেন যে সে হয়তো বেঁচে রইল। তারপর দেখো পরে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ল সমস্ত সমতলে। সমতল বলতে সমভূমি আর কি। দেবতারাও যুদ্ধের ভীষণ পরিস্থিতিতে মনে হয় রেহাই পেল না। মানে এখানে যুদ্ধ হলে কেউ কারোই মনে হয় আমরা রেহাই পাই না। কে ভালো, কে মন্দ, কে দেবতা, কে মানুষ, কেউ মনে হয় এখানে রেহাই পায় না, মানে বাদ যায় না সেই যুদ্ধের রোষানল থেকে। এখানে সেই কথাই বলা হয়েছে। বুঝতে পারলে? তাদের দেবতা বলতে যেমন বলছে এখানে শান্ত হলুদ প্রাচীন দেবতারা মন্দির থেকে পড়লেন উল্টে। মানে দেবতাদের যে আমরা মূর্তি রাখি মন্দিরে, বিভিন্ন কালারের হয় মূর্তিগুলো, সেটার কথাই বলছে এখানে, যে হলুদ শান্ত দেবতারা পড়লেন উল্টে। তাদের সুনিশ্চিত জীবনযাত্রা, তারপরে হচ্ছে
পূজা গ্রহণে মনে হয় বাধা পড়লো, মানে ছেদ পড়লো আর কি। দেবতারা আর মানুষের নিরাপত্তা দিতে পারলেন না, নিজেরাই তো তারা বিধ্বস্ত যুদ্ধের জন্য, মানুষকে কি নিরাপত্তা দেবে? এখানে সেই কথাই কবি বলেছেন। যেই বাড়িটি ছিল মানুষের নিরাপদ আশ্রয়, তারপরে ঝুলন্ত বিছানা, তারপরে বারান্দায় যে ঝুলন্ত বিছানা থাকে না, দোলনার মতো, তার নিশ্চিন্তে যেখানে নিদ্রা যেতেন, গোলাপি গাছের পাতা ছড়ানো থাকতো সেখানে, আর প্রাচীন জল তরঙ্গ থাকতো, মানে একটা বাদ্যযন্ত্র বিশেষ, তারপরে চিমনি, সব কিছু ধ্বংস হয়ে গেল, চুরমার হয়ে গেল যুদ্ধের তাণ্ডবে। যুদ্ধ যে কাউকে রেহাই দেয় না, এখানে সে কথাই বলেছেন কবি। তারপর দেখো শেষে কি বললেন কবি, যুদ্ধের শেষে শহর জুড়ে শুধু পড়ে রইল হচ্ছে ধ্বংসাবশেষ, চারিদিকে ছড়িয়ে রইল কাঠ, কয়লা, দোমড়ানো মোচড়ানো লোহা, পাথরের মূর্তি, বীভৎস মাথা, রক্তের কালো দাগ। যুদ্ধ হলে যা হয়, কোনো কিছুকেই আর রেহাই দেয় না, এখানে সেই কথাই বলছেন কবি। তারপর সেই পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে রইল মানে যে শহরের স্মারক, মানে চিহ্ন বা মূর্তি যাই বলো, তা পড়ে রইল শুধু ওই চিহ্নগুলো, বিভৎস্বরূপে ভাঙা চোরা টুকরো এলোথেলোভাবে। এই পরিস্থিতিতে যে মেয়েটি রয়ে গেল, চিরদিন অপেক্ষা করতে হইল। যে মেয়েটা অপেক্ষা করে আছে তাকে চিরদিনই অপেক্ষা করতে রইল, মানে হলো আর কি। যুদ্ধের ধ্বংসাবশেষ, তারপর ভয়াবহতা, তারপরে অপেক্ষা মানা, মানে অপেক্ষা যে করে আছে মেয়েটি, তার জীবনের চিরসঙ্গী হয়ে রইল। সেই যুদ্ধের চিহ্ন, ভয়াবহতা সব কিছুই যেন তার সঙ্গী হয়ে রইল। বুঝতে পারলে? তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরো সারসংক্ষেপটা শোনো, তাতে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে একদমই অসুবিধা হবে না। এখান থেকে যা কোশ্চেন আসবে তোমরা লিখতে পারবে। তাহলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং নতুন হলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।